শুরুতে জানিয়ে দেব ইয়েমেন থেকে ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দেব বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ট্যাঙ্ক এখন তাইওয়ানের দখলে। এরপরে জানিয়ে দিব ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানো নিয়ে ম্যাক্রো জেলেনস্কির আলোচনা। সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তকে স্বাগত জানিয়েছে আমেরিকা। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তবে এটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। আইডিএফ জানিয়েছে ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে, ফলে এটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের শার্পনেল পতিত হওয়ার কারণে সাইরেন ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের শার্পনেল রামাত গান এলাকায় পার্কিং করা গাড়ির উপরে পড়েছে। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের মগেন ডেভিড অ্যাদামের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন একই এলাকায় একটি স্কুলেও শার্পনেল পতিত হয়েছে, এতে সামান্য ক্ষতিও হয়েছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে দেশটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় হুতিরা সেন্ট্রাল ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ না হলে এই হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি করছেন তারা। কেবল ইসরায়েলে হামলা নয়, লোহিত সাগরে দেশটির সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি গোষ্ঠীরা। মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 19 নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে 100টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের এই হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্য পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা। এদিকে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ট্যাঙ্ক এখন তাইওয়ানের হাতে। সম্মুখ সমরের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে ট্যাঙ্ক, আর সেটি যদি হয় অত্যাধুনিক তবে তো কোনো কথাই নেই। এবার সেই আম্ব্রাস ট্যাঙ্ক হাতে পেয়েছে তাইওয়ান। চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 38টি আম্ব্রাস ট্যাঙ্ক পেয়েছে তারা। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গেল 3 দশকের মধ্যে এই প্রথম নতুন ট্যাঙ্ক হস্তগত হলো তাদের। তাইপের দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র এবং অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতাদের একটি। 2019 সালে 108টি ট্যাঙ্ক অর্ডার করেছিল তাইওয়ান। সেই অর্ডারের প্রথম চালান রোববার তাইওয়ানে এসে পৌঁছেছে। পরে সেইগুলো তাইপের দক্ষিণে হাচিনচুর একটি সেনা ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় 1000 ট্যাঙ্ক রয়েছে তাইওয়ানের বহরে। এর মধ্যে অধিকাংশই তাইওয়ানের নিজস্ব তৈরি CM-11 ব্রেড টাইগার এবং যুক্তরাষ্ট্রের M16 3A ট্যাঙ্ক। তবে এসব ট্যাঙ্কে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত পুরনো। আম্ব্রাস ট্যাঙ্ক বিশ্বের সবচেয়ে ভারী ট্যাঙ্কগুলোর একটি। যুক্তরাষ্ট্র আম্ব্রাস ট্যাঙ্কের সক্ষমতা নিয়ে গর্ব করে, কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধে সেই মিথ ভুল প্রমাণিত হলো। এদিকে ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানো নিয়ে ম্যাক্রো জেলেনস্কির আলোচনা। ইউক্রেনে পশ্চিমা দেশগুলো সেনা মোতায়েন নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি ব্রাসেলসে গিয়েছিলেন, আর সেখানে ইইউ শীর্ষ বৈঠকে নেতাদের সঙ্গে ইউক্রেন নিয়ে আলোচনাও করেছেন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে চলতি বছরের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রস্তাব দিয়েছিলেন পশ্চিমা দেশগুলো যেন ইউক্রেনের সৈন্য পাঠায়। ইউরোপের অন্য দেশগুলোর নেতারা এই প্রস্তাবে রাজি ছিলেন না। তারা বারবার বলেছেন ইউক্রেনের যুদ্ধের তীব্রতা বাড়ুক, তারা তা চায় না। তবে ম্যাক্রোর সঙ্গে আলোচনার পর জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ইউক্রেনের সেনা পাঠানো নিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রো প্রস্তাব দিয়েছিলেন, তার সেই প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। শান্তির পথে গেলে এটা অনেক জরুরি। জেলেনস্কি আরও বলেছেন, আমরা মনে করি শান্তির জন্য কিছুটা নিশ্চয়তা থাকা দরকার। ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটে শীর্ষ বৈঠকের আগে বলেছিলেন ইউক্রেনের যা দরকার সেটা তাদের দেওয়া জরুরি। তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধে জিততে পারবেন না। সম্ভাব্য যুদ্ধবিরতি কিভাবে হতে পারে তা নিয়ে রুটে কোনো কথা বলেননি। তবে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর বিষয়টি ত্বরান্বিত হতে পারে বলে জল্পনা রয়েছেন। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ বলেছেন ইউক্রেনকে যথাসম্ভব সামরিক সহায়তা দেওয়া দরকার। ইউক্রেনের জানানো দরকার শান্তি চুক্তিতে তারা কিভাবে পৌঁছতে চায়। শলজ মনে করেন ইউক্রেনের উপর আরও কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়। তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্প্রতি ফোনে কথা বলে আমার মনে হয়েছে ইউক্রেন নিয়ে একসঙ্গে একটা ইতিবাচক নীতি নিয়ে চলা সম্ভব হবে। শলজ সম্প্রতি আস্থা ভোটে পরাজিত হয়েছেন। আগামী ফেব্রুয়ারির শেষে জার্মানিতে নির্বাচন হবে।
এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তে স্বাগত জানিয়েছে আমেরিকা। বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন ইস্যু উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে। এবার এই ব্রিফিংয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গুম সংশ্লিষ্টতা এবং মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়েছে। এই বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে দেশটি। স্থানীয় সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এসব বিষয় জানতে চাওয়া হয়। প্রশ্ন করা হয়, সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে গুম কমিশনের তদন্তের বিষয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। যুক্তরাষ্ট্র আগে জোরপূর্বক গুমের ঘটনায় জড়িতদের উপর নিষেধাজ্ঞা আরোপ করছেন। এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? জবাবে দপ্তরের প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, গত 2 দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে। এমন প্রতিবেদনের বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক মানবাধিকারের লঙ্ঘন এবং এটি আটক ও বন্দীদের অনির্দিষ্ট সময়ের জন্য ট্রমার ভিতর দিয়ে পার করেন। এমনকি তাদের অনিশ্চয়তার বিষয় পরিবারগুলোকে ট্রমার ভিতর দিয়ে যেতে হয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই। এছাড়া আমরা ভিকটিম ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার প্রদানের ন্যায্য এবং স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করি। এর আগে মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের উপর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত নিষেধাজ্ঞা দিয়েছে। বিষয়টি সাংবিধানিক অধিকার লঙ্ঘন এবং বাক স্বাধীনতার পরিপন্থী। এই বিষয়ে আপনার মন্তব্য কি? এই বিষয়ে প্রশ্ন করা হলে তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। অন্যদিকে রাজস্থানের মরুভূমিতে যুদ্ধের অনুশীলনের সময় আর্মড কোরের ট্যাঙ্কে কামানের গোলা ফেটে মারা গেছেন 2 ভারতীয় সেনা। একজন গুরুতর আহত হয়েছেন। আজ দুপুরে রাজস্থানের বিকানেরে ঘটেছে এই ঘটনা। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, বিকানেরের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনের সময় একটি ট্যাঙ্কের সামনে কামানের গোলা লোড করছিল 2 সেনা। সেই সময় হঠাৎ করেই এই গোলা ফেটে যায়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অমিতাভ শর্মা বলেছেন, গোলা বারুদ লোড করার সময় চার্জারটিতে আচমকা বিস্ফোরণ ঘটে। বিকানের পুলিশ জানিয়েছে, মৃত 2 সেনার নাম আশুতোষ মিশ্র এবং জিতেন্দ্র। আহত জওয়ানকে সেনা হেলিকপ্টারে চড়ে চণ্ডীগড় কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, চলতি সপ্তাহে এই নিয়ে 2 বার মহাজন বিল্ড ফায়ারিং রেঞ্জে যুদ্ধ অনুশীলনের সময় দুর্ঘটনা ঘটল, যা গত রবিবার একটি কামানবাহী গাড়ি থেকে পিছলে পড়ে গিয়ে আঘাত পেয়ে মৃত্যু হয়েছিল চন্দ্রপ্রকাশ পটেল নামে এক জওয়ানের।